নমস্কার, আমার নাম মৃগাঙ্ক ভট্টাচার্য। আমি থাকি জলপাইগুড়িতে। গত 14-15 বছর ধরে লেখালেখির সঙ্গে যুক্ত। আমার লেখা বেশ কিছু গল্প বিভিন্ন প্রথম সারির পত্রপত্রিকায় বেরিয়েছে। সাহিত্য হলো সমাজের আয়না, কিন্তু কোনো ঘটনা বা গল্প থাকলেই তো তা সাহিত্য হয় না। কোনো ঘটনার সঙ্গে আমাদের নিজস্ব জীবন দর্শন যখন মিশে যায়, তখনই তা সাহিত্যে উত্তীর্ণ হয়। তার কারণ, এই যে প্রবাহিত সময়, তার নিজস্ব কোনো সত্তা থাকে না। প্রবাহিত সময়কে সত্তা দান করে কে? আমরা মানুষ। আমাদের জীবন সংগ্রাম, তাই তো ফুটে ওঠে সাহিত্যে। একজন সৎ লেখক চেষ্টা করেন সেটাকে নিয়ে আসতে তার লেখায়, কিন্তু তার মন আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে সেই গল্পটি প্রকাশ পাবার পর, যখন তা সাধারণ পাঠকের কাছে পৌঁছয়, সাধারণ পাঠককে যখন দোলা দেয়। আর সেটা যখন হয় না, তখন একজন লেখক চুপি চুপি, নীরবে, নিভৃতে হয়তো বসে থাকেন কোনো মন খারাপের বেঞ্চ। এই নামে একটি গল্প লিখেছিলাম 2-1 বছর আগে। গল্পটি বেরোবার পর বেশ কিছু পাঠকের মধ্যে আগ্রহের সঞ্চার ঘটিয়েছিল। আমার অন্তরের অন্তঃস্থল থেকে banglamovies.in এর জন্য অনেক অনেক শুভকামনা রইল। অভিনয়ে সূত্রধর ও গার্গী, রাইমা, নিংমা, আনন্দী, তৈমুর, মানিক, সৌমিলি, সোমা, রুশো, রিও ও ধৃতিমানের চরিত্রে সৌমেন্দু। ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সম্পাদনায় মানিক। নিবেদনে টিম বাংলা মুভিজ। লেখক মৃগাঙ্ক ভট্টাচার্যের গল্প মন খারাপের বেঞ্চ। চারপাশে ছোট বড় পাহাড়ের সংসার। যেদিকে তাকানো যায়, পাহাড়ে পাহাড় গা ঠেকিয়ে দাঁড়িয়ে। সামনের ঈষৎ নিচু পাহাড়টার গায়ে ডাক টিকিটের মতো সেঁটে আছে বাড়িটা। একটুখানি মেঘ আর অনেকখানি কুয়াশার আড়ালে থাকা কাঠের সাদা বাড়িটাকে গার্গী মুগ্ধ চোখে দেখছিল। হাঁ করে তাকিয়েছিল বিদিশা দিও। পাশ থেকে নিংমা বলল, এটা বাঙালি ডাক্তারের বাড়ি। গার্গী মুখ ফিরিয়ে বলল, এই নির্জন জায়গাতে ডাক্তার, তাও আবার বাঙালি? আধভাঙা হিন্দিতে নিংমা বলল, এটা ডাক্তারের পৈতৃক ভিটে। এতদিন বাইরে ছিলেন, 2 বছর হলো কালিম্পং হাসপাতালে বদলি হয়ে এসেছেন। চিবো থেকে কালিম্পং মোটে 3 কিলোমিটার। ডাক্তার এখান থেকে রোজ যাতায়াত করেন। ছুটির দিন এই বাড়িতে বিনে পয়সায় রোগী দেখেন। গার্গীর কপালে একটু ভাঁজ পড়ল। কি নাম ডাক্তারের? নিংমা দুদিকে মাথা নেড়ে বলল, জানাই না। গার্গীরা আজ এখানে এসেছে, উঠেছে নিংমাদের হোমস্টেতে। বিকেলে বেরিয়েছে আশপাশটা একটু ঘুরে দেখতে। নিংমা যাচ্ছিল বন্ধুদের সঙ্গে খেলতে, কিন্তু অনিচ্ছুক নিংমাকে তার বাবার আদেশ মেনে সঙ্গী হতে হয়েছে গার্গীদের। পাহাড়ের মধ্যে এক ফালি সমতল জায়গা। গুগল ম্যাপে ওপর থেকে দেখলে মনে হবে পাহাড়ের গায়ে একটা সবুজ রুমাল বুঝি আলগোছে কেউ ফেলে দিয়েছে। মাঠের ধারে পাশাপাশি 2 বিশাল আকৃতির পাইন গাছ। গাছ দুটোর গোড়ায় সিমেন্ট ঢালাই করা বাঁধানো বেঞ্চ। হাত দিয়ে ধুলো পরিষ্কার করে গার্গী বসল। পাশাপাশি বসল বিদিশাও। গার্গী বলল, ডাক্তারবাবুর ফ্যামিলি কি এখানেই থাকে? নিংমা ঠোঁট উল্টালো। অত শত সে জানে না। একটা 6-7 বছরের ছেলেকে সেই মাঠে স্থানীয় কিছু বাচ্চার সঙ্গে খেলতে দেখেছে। ডাক্তারের ছেলেই হবে খুব সম্ভব, তবে কোনো বাঙালি মহিলাকে নিংমা কখনো দেখেনি। জ্যৈষ্ঠের গরমে কলকাতা তেতে পুড়ে মরছে, অথচ চিবোতে দিব্যি শীতল আবহাওয়া। ডিনার শেষে কম্বল গায়ে জড়িয়ে শুয়ে পড়েছিল গার্গী। বিদিশাদি শোয়া মাত্র ঘুমিয়ে পড়েছিল অঘরে। গার্গীর ঘুম আসছিল না। গার্গী ভাবছিল দমদম মতিঝিলের ফ্ল্যাটে তাদের প্রতিবেশী ধৃতিমান সেনের কথা। ধৃতিমান ছিল ডাক্তার। সে একবার গল্পে গল্পে বলেছিল কালিম্পংয়ের অদূরে তাদের পৈতৃক ভিটে। বাবা অমিয়ভূষণ সেন ছিলেন চা বাগানের ডাক্তার।
বিনে পয়সায় গরিব রোগী দেখা, এলাকায় প্রাথমিক বিদ্যালয় খোলার উদ্যোগ নেওয়া, বয়স্ক শিক্ষার ব্যবস্থা করা, ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা, নানা রকম সোশ্যাল ওয়ার্ক করতেন বলে এলাকায় খুব জনপ্রিয় ছিলেন তিনি। বিশিষ্ট সমাজসেবী হিসেবে কালিম্পং অব্দি ওর নাম যশ পৌঁছেছিল। একবার নির্দল থেকে বিধানসভা ভোটে দাঁড়িয়ে কয়েক হাজার ভোট পেয়ে সবাইকে চমকে দিয়েছিলেন অমিয়ভূষণ। বিছানায় এপাশ ওপাশ করতে করতে গার্গী ভাবছিল একটাই কথা, এই ডাক্তার ভদ্রলোক তার চেনা ধৃতিমান সেন নয় তো? ধৃতিমান সেনের কথা বলতে গেলে 2 বছর পিছিয়ে যেতে হয়। উল্টোডাঙায় একটা স্কুলে পড়াতো গার্গী। দমদম মতিঝিলে ফ্ল্যাট কিনেছিল ইএমআই নিয়ে। 3 তলাতে থাকতো গার্গী আর তৈমুর। তাদের কলেজের জিএস তৈমুরকে গার্গী বিয়ে করেছিল বাড়ির অমতে। রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়েতে সাক্ষী হয়েছিল কলেজের বন্ধুরা। তৈমুরকে জেদ করে বিয়ে করার পর বাপের বাড়ির সঙ্গে গার্গীর সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল। তবে গার্গীকে ততটা দোষ দেওয়া যায় না। সুদর্শন তৈমুরের প্রেমে পড়ার যথেষ্ট কারণ ছিল। বিজ্ঞাপনে যেমন হ্যান্ডসাম পুরুষদের দেখায়, তৈমুর ছিল ঠিক তেমন দেখতে। মুখ চোখ যেন গ্রিক ভাস্কর্য, সাদা মার্বেল পাথরে কোঁদা। সারা কলেজের মেয়েরা ফিদা ছিল তৈমুরের জন্য। বড় বাজারে বাড়ি, ওখানেই কিসের একটা আড়ত আছে ওদের। একটা স্টিল কোম্পানিতে মার্কেটিং ম্যানেজারের চাকরি করত তৈমুর। গার্গীদের পাশের ফ্ল্যাটটায় থাকতো ধৃতিমান আর সৌমিলি। ধৃতিমান ব্যস্ত ডাক্তার, সপ্তাহে 6 দিন রোগী দেখত ধৃতিমান। রবিবার দিনটা ফাঁকা রাখত বউ আর ছেলের জন্য। যেমন হয়, প্রতিবেশী 2 পরিবারের মধ্যে গাঢ় বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল। আইপিএল ম্যাচ দেখতে ইডেন ছোটা, শপিং মলে কেনাকাটা করতে যাওয়া, মাল্টিপ্লেক্সে নতুন মুভি দেখতে যাওয়া, চাইনিজ রেস্তোরাঁয় ডাইন আউট, এসব তো লেগেই থাকতো। উইকেন্ডের সঙ্গে 1-8টা ছুটি যোগ করে ডুয়ার্স আর সিকিমেও ঘুরে আসা হয়েছে একবার করে। সৌমিলি ছিল সিনেমার নায়িকাদের মতো দেখতে, যেমন ফিগার তেমন মুখশ্রী। গার্গীরা কোথাও একসঙ্গে বেড়াতে গেলে পথে ঘাটে লোকজন ঘাড় ঘুরিয়ে দেখত সৌমিলিকে। রুশো যেখানে পড়তো সেই মন্তেশ্বরীতেই পড়াতো সৌমিলি। সকালে ধৃতিমান বেরিয়ে গেলে তৈরি হয়ে রুশোকে নিয়ে বেরোতো সৌমিলি। স্কুল বাসে যেত, স্কুল বাসে চেপেই মায়ের ছেলেতে ফিরে আসতো দুপুরে। সবকিছু স্বাভাবিক ছন্দেই চলছিল। এর মধ্যে কখন যে সৌমিলির সঙ্গে তলে তলে তৈমুরের গভীর গোপন সম্পর্কটা তৈরি হয়েছে, সেটা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি গার্গী। ধৃতিমান কি কিছু আজ করেছিল? মনে হয় না। সেই রবিবারের সকালটার কথা ভুলতে পারবে না গার্গী। ভোরবেলা তার ঘুম ভেঙেছিল ডিওর গন্ধে। তাকিয়ে দেখে তৈমুর স্নান সেরে ফর্মাল পোশাক চাপিয়ে রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য। তড়িঘড়ি উঠে বসেছিল গার্গী। অবাক হয়ে বলেছিল, কোথায় যাচ্ছ? আজ তো সানডে। তৈমুর মুখে বিরক্তি ফুটিয়ে বলেছিল, কাল অনেক রাতে বস হোয়াটসঅ্যাপ করেছে, একটা জরুরি ক্লায়েন্ট মিট আছে সকাল 9টায়। তুমি রেস্ট করো, তোমাকে আর কষ্ট করে উঠতে হবে না। আমি অফিস ক্যান্টিনে কিছু একটা খেয়ে নেব। লেদার ব্যাগটা স্ট্র্যাপ কাঁধে ঝুলিয়ে বেরিয়ে গিয়েছিল তৈমুর। তৈমুর বেরিয়ে যাবার একটু বাদেই সৌমিলি এসেছিল রুশোর হাত ধরে। জিন্স আর ঝলমলে একটা কুর্তি পরেছিল সৌমিলি। সারা শরীর থেকে ভেসে আসছিল দামি পারফিউমের গন্ধ। একটু হেসে বলেছিল, ফেসবুক আমাদের স্কুলের পুরনো বন্ধুদের এক কাট্টা করে দিয়েছে। সেই রিউনিয়ন জমিয়ে সেলিব্রেশন করব আমরা। খাওয়া দাওয়ার পাটাজ বাইরে। ধৃতিমান চেম্বারে বেরিয়ে গেছে সকালে, একেবারে হসপিটাল করে ফিরবে। তুমি একটু রুশোকে রাখবে ততক্ষণ প্লিজ? এর আগেও এমন হয়েছে। কোনো জরুরি কাজ থাকলে রুশোকে গার্গীর কাছে রেখে বেরোয় সৌমিলি। গার্গীর কাছে রুশো দিব্যি খোশ মেজাজে থাকে। রুশো চিকেন খেতে ভালোবাসে, তাই চিকেনের নানা রকম প্রিপারেশন যত্ন করে বানায় গার্গী। লাল কমল নীল কমলের গল্প শোনায়, চাইনিজ চেকার বা লুডো খেলে। রুশো বোর হয় না এখানে এলে। সেদিন সৌমিলি রুশোকে রেখে বেরিয়ে গিয়েছিল তাড়াহুড়ো করে। তিলমাত্র সন্দেহ হয়নি গার্গীর। সে আঁচ করতে পারেনি এর পেছনে এক গভীর অভিসন্ধি আছে। ভয়ঙ্কর এক ষড়যন্ত্র করে তৈমুর আর সৌমিলি তাদের ছেড়ে চলে যাচ্ছে চিরদিনের মতো। জানলার শার্সি ভেদ করে সকালের মিঠে রোদ মুখে এসে পড়তেই উঠে পড়েছিল গার্গী।
বিদিশাদি তখনও ঘুমোচ্ছে। স্বামী মারা গেছে ক্যান্সারে, একমাত্র মেয়ের বিয়ে দিয়ে বিদিশাদি এখন ছাড়া হাত পা। বিদিশাদি গার্গীর সঙ্গে এখানে এসেছে 2 দিন আরাম করে স্রেফ বিছানায় গড়াগড়ি খাবে বলে। ঘুম ভাঙলেই গার্গীর মন খারাপ করে, মনে হয় বিরাট পৃথিবীতে সে একাকী যাপন করছে প্রেমহীন এক জীবন। ভালোবেসে বিয়ে করার মাসুল গুনতে হচ্ছে তাকে। তৈমুরকে বিয়ে করার পর বাপের বাড়ির কেউ ফোন পর্যন্ত করেনি কখনো, তাই তৈমুর অত বড় ঘটনা ঘটাবার পর গার্গীও কাউকে কিছু জানায়নি। নিজের হঠকারিতার দায় অন্যের ঘাড়ে চাপাবার সুযোগ তার নেই। এসব কারণে এক তীব্র অপ্রেম তাকে জড়িয়ে রাখে সবসময়। প্রায়ই ডাক্তারের শরণাপন্ন হতে হয় গার্গীকে, খেতে হয় ডিপ্রেশনের ওষুধ। ব্যক্তিগত বিষাদ থেকে দূরে পালাবে বলে ছুটি ছাটা পেলেই ট্রাভেল ব্যাগ কাঁধে চাপিয়ে বেরিয়ে পড়ে গার্গী, যেমন এবার এসেছে চিবো বেড়াতে। ব্রাশে টুথপেস্ট লাগিয়ে উঠোনে এলো গার্গী। উঠোনে টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে মুরগি ছানা। গেরস্থালির কাজকর্ম শুরু হয়ে গেছে বাড়িতে, পুরুষরা বেরিয়ে গেছে কাজে। গার্গীকে দেখে হাসলো নিংমার মা। খাঁটি গরুর দুধের গরম চা চলে এলো সঙ্গে সঙ্গে, সাথে বাটার টোস্ট, অমলেট। ব্রেকফাস্ট করে গার্গী বেরোলো একটা চক্কর দিতে। কালিদিকের পথঘাট মোটামুটি চেনা হয়ে গেছে, আজ আর নিংমাকে সঙ্গে নেবার প্রয়োজন নেই। কাল বিকেল থেকে একটা খচখচানি মনের মধ্যে পুষে রেখেছে গার্গী, এবার সেটা দূর করা দরকার। খামার পেরিয়ে ভুট্টা ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে সবুজ রুমালটার মতো মাঠটার কাছে এলো গার্গী। পাইন গাছ দুটোর গোড়ায় সিমেন্ট বাঁধানো বেঞ্চটায় বসে আছে একটা ছোট্ট ছেলে। লাল সোয়েটার, সাদা ট্র্যাক প্যান্ট, স্নিকার, মাথায় টুপি। পাহাড়ের ওদিকটায় ধাপ চাষের জমি। বাচ্চাটার মুখটা সেদিকে ফেরানো। বুকটা ধক করে উঠল গার্গীর। বসার ভঙ্গিটা বড্ড চেনা। রুশো না? দ্রুত পায়ে এগিয়ে এলো গার্গী, হাঁক দিল, রুশো। রুশো মুখ ফিরিয়ে দেখছে গার্গীকে। গার্গী ছুটতে গিয়ে রুশোর টুপিটা খুলে নিয়ে চুলগুলো ঘেঁটে দিল, একটু মাথাটা চেপে ধরল নিজের বুকে। রুশোর চিবুকটা তুলে ধরে গলায় অপত্য স্নেহ মিশিয়ে বলল, রুশো, আমার রুশো সোনা, কেমন আছিস বাবা? রুশোর হাতে প্লাস্টিকের হেলিকপ্টার, টকটকে লাল রং। রুশো মুখ ফিরিয়ে দেখল, কিন্তু এতদিন বাদে গার্গীকে দেখে খুব যে চমকে গেল তেমন মনে হলো না। ঘাড় হেলিয়ে বলল, ভালো আছি। এটা বাবা কিনে দিয়েছে এবার বার্থডেতে। এইদিকে সব খেলনা পাওয়া যায় না, তাই অনলাইনে আনিয়েছে। এই যে ককপিট, এই হলো ইঞ্জিন, আর এই দেখো প্রপেলার। সত্যি সত্যি উঠতে পারে এটা, দেখবে তুমি? রুশোর হাতে রিমোট কন্ট্রোল, বোতাম চাপতেই প্রপেলার ঘুরতে শুরু করলো। আর তারপর সত্যি মাধ্যাকর্ষণের টান অগ্রাহ্য করে হেলিকপ্টারটা উঠতে শুরু করলো আকাশে। রুশো লাফিয়ে উঠলো আনন্দে। গার্গীও মহোৎসাহে হাততালি দিয়ে বলল, আরে বাসে তো সত্যি উঠছে রে। রুশো হেলিকপ্টারের পেছন পেছন ছোটাছুটি করলো একটুক্ষণ। একসময় হেলিকপ্টারটা নেমে এলো মাঠে। খেলনাটাকে দুহাতে আঁকড়ে নিয়ে এলো রুশো। বেঞ্চটায় বসে বলল, বড় হয়ে আমি বাবার মতো ডাক্তার হব না, ইঞ্জিনিয়ার হব, হেলিকপ্টার বানাবো। রুশোর পিঠে হাত রেখে গার্গী সস্নেহে বলল, তাহলে তো এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হতে হবে। সেজন্য রুশো সোনাকে মন দিয়ে পড়াশুনো করতে হবে। আমাদের সামার ভ্যাকেশন শুরু হয়েছে, তাই বাড়িতে এসেছি। বাড়ি কথাটা কানে বাজলো গার্গীর। দমদম মতিঝিলের বাড়িটার কথা কি মনে আছে রুশোর? সেই সমস্ত রংবাহারি খুশির দিনগুলোর ছবি কি তার মেমোরি ব্যাংকে এখনো আছে জমা? বড় হলে রুশোর মগজ কি সেই সব তেতো স্মৃতি আর মনে রাখতে চাইবে? গার্গী ইতস্তত করে বলল, তোর মা তোকে ফোন করেছে কখনো? ছড়ানো ছিটানো বাড়িগুলোর পাশ দিয়ে আঁকা বাঁকা পথ উঠে গেছে ওপরের দিকে। ওদিকের পাহাড়ের গায়ে ধাপ চাষের নকশা। সেদিকে তাকিয়ে দুদিক মাথা নাড়ল রুশো। বাচ্চাটার মুখে কি একটু কুয়াশা ঘনালো? ঠিক বুঝতে পারল না গার্গী। কয়েক সেকেন্ড পরে অবশ্য বিষণ্ণতা সরে গেল রুশোর মুখ থেকে। একটা পাতলা হাসি বিছিয়ে বলল, যে বেঞ্চে আমি বসে আছি একে কি বলে জানো? একে বলে চৌতারা। আমার দাদাই আকাশের তারা হয়ে গেছে, তাই বাবা এটা বানিয়ে দিয়েছে। বাবা বলেছে কোনো ট্রাভেলার এই বেঞ্চে বসলে
তাদের আকাশ থেকে দেখবে, খুব খুশি হবে। গার্গী হাসলো। সেই জন্যই বুঝিয়ে বেঞ্চে বসে আছিস? খুব ভালো। হ্যাঁ রে রুশো, তোর বাবা কি বেরিয়ে গেছে ডিউটিতে? আজ তো সানডে, বাবা বাড়িতে পেশেন্ট দেখছে। চলো আমাদের বাড়িতে চলো। পাথুরে খাড়া পথ, রুশো অভ্যস্ত পায়ে উঠছে তত্তর করে, গার্গী উঠছে হ্যাঁচড় প্যাচড় করতে করতে। অবশেষে সাদা বাড়িটার সামনে এসে দাঁড়িয়েছে। কাঠের বারান্দায় উপচে পড়ছে ফুল, হ্যাঙ্গিং টবে ফুলের সমারোহ। কোমরে হাত দিয়ে মিনিট খানেক জিরোলো গার্গী। বারান্দায় কাঠের বেঞ্চে বসে রয়েছে কয়েকজন পেশেন্ট। তারা কৌতূহলী চোখে গার্গীকে দেখছে। রুশো গার্গীর হাত ধরে টেনে নিয়ে গেল ভেতরে। গলায় স্টেথো ঝুলিয়ে ধৃতিমান রুগী দেখছিল। গার্গীকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে বলল, আরে তুমি? জ্যাকেট পরেছে ধৃতিমান, তারপরও রোগাটে দেখাচ্ছে। অনেক বদল এসেছে চেহারায়। মাথার ব্যাক ব্রাশ করা ঘন চুল ছিল আগে, সেই চুল কমে গিয়ে সামনের দিকটা পাতলা হয়ে গেছে। জুলপির কাছটায় পাকও ধরেছে। দু চোখের নিচে পুরু কালি, হনু বেরিয়ে আছে, গাল ভাঙা। গার্গী আঁতকে উঠে বলল, এ কি চেহারা করেছো তুমি? ইশারায় গার্গীকে বসতে বলে অপেক্ষমান রুগীটিকে ওষুধপত্র লিখে ছেড়ে দিল ধৃতিমান। তারপর বাইরে উঠে গিয়ে বেঞ্চে বসে থাকা রুগীদের বলে দিল আজ আর সে রুগী দেখবে না, পরের রবিবার যেন আসে। নিচ থেকে কয়েকটা কচি গলার আওয়াজ ভেসে এলো। রুশো ছুটতে এসে দাঁড়ালো জানলার সামনে, ঝুঁকে নিচের মাঠটার দিকে তাকালো একবার, তারপর ছুট লাগালো বাইরের দিকে। ততক্ষণে ধৃতিমান এসে বসেছে নিজের চেয়ারে। ভুরুটা তুলে বলল, জীবতে ঘুরতে এসেছো? গার্গী বলল, আমি আর আমার এক কলিগ বিদিশা দিয়ে এসেছি। একটা হোমস্টেতে উঠেছি। শিলিগুড়ি থেকে শেয়ারের গাড়িতে কালিম্পং অব্দি এসেছিলাম, সেখান থেকে ওরাই গাড়ি করে নিয়ে এসেছে। আমার ছোটবেলা কেটেছে চিবোতে। বাবা ছিলেন চা বাগানের ডাক্তার। তখন হাতে গোনা লোক কয়েকজন থাকতো এখানে, আর শনিবার করে হাট বসতো কালিম্পংয়ে। আশেপাশের গ্রামের মানুষরা শাক সবজি ফল মধু থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের পসরা নিয়ে আসতো। আমি আর বাবা কালিম্পংয়ে গিয়ে গোটা সপ্তাহের আনাজ কিনে নিয়ে আসতাম। হালকা বাদামি লম্বাটে একটা কোনো জিনিস বিক্রি হতো প্যাকেটে মুড়ে, নতুন গুড়ের সন্দেশের মতো রং, দুধ থেকে তৈরি। তার নাম ললিপপ। স্বাদ অনেকটা প্যাটার মতো, তবে একটু শক্ত। কি ভালো ছিল সেসব দিন। এ কাজিমাল দাজু, কাজিমাল দাজু, 2 কাপ চাইলা না? হ্যাঁ 2 কাপ। গার্গী অনেকক্ষণ থেকে এই কথাটা বলবে বলবে করছিল, এবার বলেই ফেলল, ওদের খবর কিছু জানো? ধৃতিমানের নাকের পাটা একটু ফুলল যেন। হিমশীতল গলায় বলল, ওরা মিডল ইস্টে আছে। ইনফ্যাক্ট তৈমুরকে একটা জব করছে দুবাইতে। সৌমিলি সেখান থেকে উকিলের চিঠি পাঠিয়েছে, মিউচুয়াল ডিভোর্স চায়। প্রথমে একবার ভেবেছিলাম দিয়ে দেব, তারপর ভাবলাম অত সহজে ডিভোর্স কেন দেব, কন্টেস্ট করব। তৈমুর তোমার সঙ্গে যোগাযোগ করে নি? গার্গী মৃদু স্বরে বলল, না করেনি। গার্গী উঠে এসেছে জানলাটার কাছে। এখান থেকে খেলার মাঠটা দেখা যাচ্ছে। রুশোর বয়সী কয়েকজন বাচ্চা ফুটবল পেটাচ্ছে। রুশো দর্শক হয়ে খেলা দেখছে। ধৃতিমান এসে দাঁড়িয়েছে গার্গীর পাশে। সব স্থানীয় ছেলেপুলে, এখানে এরাই রুশোর খেলার সঙ্গী। গার্গী স্মিত মুখে বলল, রুশো আর খেলছে কোথায়? সে তো চৌতারায় গ্যাট হয়ে বসে আছে। ওটাকে চৌতারা বলে তুমি কি করে জানলে? রুশো বলেছে বুঝি? এই মা মারা যাবার পর বাবা এই বাড়িতে একা থাকতেন। এমনিতে সুস্থই ছিলেন, কিন্তু সৌমিলের ঘটনাটার সময় বাবার হার্ট বিগড়ল। আমি তড়িঘড়ি চলে এলাম, বাবাকে ভর্তি করলাম শিলিগুড়ির একটা নার্সিং হোমে। জমে মানুষের টানাটানি চলল। শেষ অবধি বাবাকে বাঁচাতে পারলাম না। তবে পুত্রবধূর ঘটনাটা বাবাকে শুনতে হয়নি, তার আগেই ওপরে চলে গিয়ে বেঁচেছেন উনি। ওই বিশাল পাইন গাছ দুটো কি সুন্দর না? আমি বাবার স্মৃতিতে গাছ দুটোর গোড়া বাঁধিয়ে দিয়েছি সিমেন্ট দিয়ে। এদিকের মানুষ বিশ্বাস করে ওই চৌতারায় শ্রান্ত পথিক বসলে মৃতের আত্মা পুণ্য সঞ্চয় করে। রুশোকে একবার কথায় কথায় বলেছিলাম এটা। তারপর থেকে দেখি শ্রীমান মাঝে মধ্যে গিয়ে বসে থাকে ওখানে। গার্গী একটা ভারী শ্বাস ফেলল। অমুক প্রশ্নটা তার মুখ থেকে বেরিয়েই এলো। সুমিলির কথা
বলে না রুশো। চোয়াল শক্ত হলো। নো, নেভার। রুশোর মধ্যে অনেক চেঞ্জেস এসছে, আগে এমন ছিল না। আজকাল গুটিয়ে থাকে, কারোর সঙ্গে মিশতে চায় না। স্কুলে ওর হাতে গোনা বন্ধু, এখানে এলে তাও সমবয়সী ছেলেগুলোর সঙ্গে একটু খেলে। আর ওকে দোষ দিয়ে তো লাভ নেই, ওর মনের ওপর দিয়ে কি ঝড় গেছে সেটা তো বোঝো। নরম মনটার মধ্যে সৌমিলির তকতকে ক্ষত তৈরি করে দিয়েছে। এই মহিলাকে কি রুশো কখনো ক্ষমা করতে পারবে জীবনে? রুশো বুঝে গেছে যে শি ইজ আ বিচ। ওই রাক্ষসী তাকে আর তার বাবাকে ডাম্প করে চলে গেছে। গার্গী অপ্রিয় প্রসঙ্গটা বদলে বলল, আমি তোমাকে ফোন করার চেষ্টা করেছি অনেক, কিন্তু যোগাযোগ করতে পারিনি। আমি সব কন্ট্যাক্ট উড়িয়ে দিয়েছি। আমার পক্ষে চুনকালি মেয়েকে ওখানে পড়ে থাকা সম্ভব ছিল না। আর বাবার অসুখটাও সে সময়ই হলো। একদিক দিয়ে সাপে বড় হলো, আমার পক্ষে কলকাতা ছাড়া একটা গ্রাউন্ড তৈরি হয়ে গেল। এক হোমলা চোমলাকে ধরে বদলে নিলাম। রুশোকে ভর্তি করলাম কালিম্পংয়ের স্কুলে। দমদমের ফ্ল্যাটটা বেচে দিলাম, তবে থানা পুলিশ করার প্রবৃত্তি হয়নি। অমিয়ভূষণ সেনের ছেলে আমি, আমারও তো একটা ডিগনিটি আছে। গার্গী বলল, আমিও দমদমের ফ্ল্যাট বিক্রি করে চলে এসেছি উল্টোডাঙায়। আপাতত একটা ঘর ভাড়া নিয়েছি, পরে টাকা পয়সা জমিয়ে অন্য কোথাও একটা ছোটখাটো ফ্ল্যাট নেব। একটা পার্সোনাল প্রশ্ন করব? তুমি তো ঝাড়া হাত পা, নতুন করে আবার জীবন শুরুর কথা ভাবছো? আফটারঅল ভবিষ্যৎ বলেও তো একটা ব্যাপার আছে। গার্গী মজার ছলে দুহাত দোকানে ছোয়ালো, বলল, ন্যাড়া একবারই বেলতলায় যায়। আমার স্বাদ মিটে গেছে। সেম হিয়ার। সৌমিলির বাবা নেই, মেয়ে এমন কাজ করে ওর মা পড়েছেন লজ্জায়। ভদ্রমহিলা নিজে বেশ কয়েকবার আমাকে ফোন করে বলেছেন বিয়ের পিড়িতে বসবার জন্য, কিন্তু আমার কোনো ইচ্ছে নেই। তাছাড়া রুশো বড় হচ্ছে, অন্য কোনো মহিলাকেও অ্যাকসেপ্ট করবে না। মোবাইল বেজে উঠল গার্গীর। বিদিশাদি হুম হুম করে ফোনটা রেখে গা ঝাড়া দিয়ে উঠল গার্গী। বলল, এবার আমাকে যেতে হবে, বিদিশাদি খোঁজ করছে। ভালো কথা, আমরা কাল সকালে বেরিয়ে যাচ্ছি সিলারি গাঁওয়ের দিকে। একটা দিন সেখানে কাটিয়ে পরশু ফিরব। তুমি আমার নাম্বারটা সেভ করে নাও, যোগাযোগ রেখো। বারান্দা অব্দি এলো ধৃতিমান। হাত নেড়ে বিদায় জানিয়ে ধীর পায়ে বেরিয়ে এলো গার্গী। নামছে খাড়া উতরাই দিয়ে। নামতে একটুও কষ্ট হলো না। চৌকোনা মাঠটা এসে দেখতে পেল সিমেন্ট বাঁধানো বেঞ্চে বসে আছে রুশো। স্থানীয় কতগুলো বাচ্চা বল নিয়ে ছোটাছুটি করছে। রুশো অন্যমনস্ক চোখে তাকিয়ে আছে দূরে পাহাড়ের দিকে। গার্গী পেছন থেকে পা টিপে টিপে গিয়ে চোখ দুটো ধরল রুশোর। রুশো মুখ ফিরিয়ে হাসল। চোখ দুটো ছেড়ে দিয়ে সামনে এলো গার্গী। হেসে বলল, তখন থেকে দেখছি রুশো একেবারে স্ট্যাচু হয়ে বসে আছে চৌতারায়। রুশোর কি খেলতে ইচ্ছে করে না বন্ধুদের সাথে? নাকি দাদাই আকাশ থেকে দেখে খুশি হবে বলে রুশো সোনা এখানে চুপটি করে বসে আছে? রুশো চিবুক তুলল, চোখের মণিটা জল জল করছে। কি একটা রহস্যের ইশারা রুশোর চোখে। ঠোঁটের কোণে লেগে থাকা আবছা একটা হাসি। গলাটা খাদে নিয়ে গিয়ে বলল, গার্গী আন্টি, এখানে চুপ করে বসে থাকাই নিয়ম। এটা মন খারাপের বেঞ্চ। একটু থতমত খেলো গার্গী। বাচ্চাদের কথার মাথা মুন্ডু থাকে না অনেক সময়। চোখ দুটো সরু করে গার্গী বলল, মন খারাপের বেঞ্চ মানে? রুশো ঠোঁটে আঙুল রেখে গোপন কিছু ফাঁস করার মতো করে বলল, এটা একটা সিক্রেট। গার্গী আন্টি, যদি প্রমিস করো বাবাকে বলবে না, তাহলে বলবো তোমাকে। গার্গী খানিকটা বিভ্রান্ত। কি বলতে চাইছে রুশো? ছোটরা খেয়াল খুশিতে অনেক হাবিজাবি কথা বলে, তেমন কিছু? চুলগুলো আঙুল দিয়ে ঘেঁটে দিতে দিতে গার্গী বলল, কাউকে বলবো না, কাউকে না। তুই বল আমাকে তোর কি সিক্রেট? রুশো এক পলক দেখল গার্গীকে। মুখটা গার্গীর কানের কাছে নিয়ে সে ফিসফিস করে বলল, আমার যখন মায়ের কথা মনে পড়ে আমি এই বেঞ্চে এসে বসি। আমি এটার নাম দিয়েছি মন খারাপের বেঞ্চ। 8 বছরের শিশুর মনের ভেতর ডুবুরি নামাচ্ছিল গার্গী। স্বামী আর সন্তানকে ছেড়ে সৌমিলি চলে গেছে তার দ্বৈতের সঙ্গে।
আহত অপমানিত ধৃতিমান মন থেকে মুছে ফেলার আপ্রাণ চেষ্টা করে চলেছে এক সময়ের বিয়ে করা বউকে। সৌমিলি যে দ্বিচারিণী সেই বোধ কি ছোট্ট রুষোর হয়েছে, অতটা না বুঝলেও তার মা যে কাজটা করেছে তা যে মোটেও গৌরবের নয়, সেটুকু সে নিজের মতো করে ভেবে নিয়েছে। সেজন্য বাবার সামনে পারতপক্ষে মায়ের কথা বলেই না রুষো। অথচ এত কিছুর পরেও সৌমিলিকে পাগলের মতো ভালোবাসে রুষো। এই অতুলান্ত ভালোবাসার কোনো ব্যাখ্যা তো হয় না, না? নিজের মায়ের প্রতি এই ভালোবাসা কি সব সন্তানেরই স্বভাবজাত? তৈমুর যখন বিশ্বাসঘাতকের মতো তাকে ছেড়ে চলে যায়, তখন গার্গী সদ্য কনসিভ করতে শুরু করেছে। দেরি করেনি, সময় মতো অ্যাবর্শন করিয়ে নিয়েছিল গার্গী। এখন মনে হচ্ছে কাজটা না করলেও হতো। কে বলতে পারে রুষোর মতো এমন একটা সন্তান নিজের গর্ভে ধারণ করতে পারত না সে? গার্গী থুপ করে বসে পড়ল রুষোর পাশে। মন খারাপের ভেজা কুয়াশা ছুঁয়ে দিয়ে যাচ্ছে তাকে। একটু ঝুঁকে রুষোর মাথাটা নিজের বুকে চেপে ধরল। রুষোর কপালে আদর করে বলল, মন দিয়ে পড়াশুনো করিস বাবু, বড় হয়ে তোকে ইঞ্জিনিয়ার হতে হবে না? হবই তো, আসল হেলিকপ্টার বানাবো, ইয়া বড়। সেই হেলিকপ্টারে চেপে বেরোবো মাকে খুঁজতে। মা যেখানেই লুকিয়ে থাক, আমি ঠিক খুঁজে বের করব, নিয়ে আসবো বাবার কাছে। ফোন বাজছে। স্ক্রিনে ফুটে উঠছে বিদিশাদির নাম। জিনে ধরা মানুষের মতো ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে গার্গী। ফোনটা বাজতে বাজতে একটা সময় থেমে গেল। সামনের পাহাড়ের গায়ে ধাপ চাষের নকশা এখন মেঘ আর কুয়াশার আড়ালে। সেদিকে তাকিয়ে আছে গার্গী। মাথার দুপাশে রক পাগলা ঘোড়ার মতো দাপাতে শুরু করেছে। গার্গী বুঝতে পারছে তার ডিপ্রেশন আবার মাথা চাড়া দিচ্ছে। অন্ধকার এক পাতালে নতুন করে ঢুকে পড়ছে সে। তার মনের সাদা ক্যানভাসে বিষাদের ধূসর রং কেউ যেন একদম চুবিয়ে দিয়ে যাচ্ছে। ধু ধু একটা শূন্যতা, একটা তীব্র অভাব বোধ তার মনটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। খাঁ খাঁ করছে বুকটার ভেতর। শুধু মনে হচ্ছে, ইস, এত বড় পৃথিবীটায় একজন মানুষও যদি থাকতো যে পাগলের মতো এমন ভালোবাসতো তাকে। সিমেন্ট বাঁধানো বেঞ্চের রেলিংয়ে গার্গী এলিয়ে দিল তার ক্লান্ত শরীরটা। ফোনটা আবার বাজছে। গার্গী তাকালো হাতের মুঠোয় ধরা ফোনটার দিকে। বিদিশাদির কলটা রিসিভ করলো এবার। বিষাদ ছোঁয়া গলায় গার্গী অস্ফুটে উচ্চারণ করল, মন খারাপের বেঞ্চে বসে আছি, একটু অপেক্ষা করো, আসছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর নিয়মিত আপডেট পেতে বাংলা মুভিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।